ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তারে প্রবাস মেলার মমতা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রবাস মেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মামুন ইমতিয়াজ। প্রবাস মেলা প্রবাসীদের অনুষ্ঠান, প্রবাস মেলা নতুন যারা বিদেশে যাচ্ছেন তাদের অনুষ্ঠান, প্রবাস মেলা প্রবাসী স্বজনদের অনুষ্ঠান, প্রবাস মেলা এদেশের সকল শ্রেণীর ভালোবাসার অনুষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো আমাদের অনুষ্ঠানে তুলে ধরতে। আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান। থেকে ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে, দূর থেকে ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে। শত মাইল দূরে আছি তবু বারে বার তুমি থাকো হৃদয়ে আমার। ও বাংলাদেশ তুমি হৃদয়ে জন্মভূমি, তুমি আমার অহংকার। ও বাংলাদেশ তুমি হৃদয়ে আমার। ও জন্মভূমি তুমি আমার অহংকার। ভেজা রক্তের দামে কেনা কৃষক আর মজুরের স্বপ্নে বোনা, নারী শিশু কৃষাণীর হাতে গড়া শত কোটি প্রবাসীর শ্রমের ফসল। ঘামে ভেজা রক্তের দামে কেনা কৃষক আর মজুরের স্বপ্নে বোনা, নারী শিশু কৃষাণীর হাতে গড়া শত কোটি প্রবাসীর শ্রমের ফসল। ও বাংলাদেশ তুমি হৃদয়ে আমার। ও জন্মভূমি তুমি আমার অহংকার। ও বাংলাদেশ তুমি হৃদয়ে আমার। ও জন্মভূমি তুমি আমার অহংকার। যেখানে থাকি যত দূরে থাকি ছবি হয়ে থাকো এ মনে, বারবার ভেসে ওঠে তোমার স্মৃতি কবিতা ছন্দ গানে। যেখানে থাকি যত দূরে থাকি ছবি হয়ে থাকো এ মনে, বারবার ভেসে ওঠে তোমার স্মৃতি কবিতা ছন্দ গানে। ও
বাংলাদেশ তুমি হৃদয়ে আমার, ও জন্মভূমি তুমি আমার অহংকার। দূর থেকে ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে, দূর থেকে ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে। শত মাইল দূরে আছি তবু বারে বার তুমি থাকো হৃদয়ে আমার, ও বাংলাদেশ তুমি হৃদয়ে আমার, ও জন্মভূমি তুমি আমার অহংকার। ও বাংলাদেশ তুমি হৃদয়ে আমার, ও জন্মভূমি তুমি আমার অহংকার। প্রবাস মেলা। প্রিয় দর্শক, আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রবাসী অতিথিকে। প্রথমেই আসুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন খান মোহাম্মদ লিটন, উনি জর্ডানে বসবাস করেন। খান মোহাম্মদ লিটনের ডান পাশে রয়েছেন সোহেল চৌধুরী, উনিও জর্ডানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। আসুন আমরা তাদের প্রবাস জীবনের কিছু কথা শুনি। প্রথমে আমি খান মোহাম্মদ লিটনের কাছে জানতে চাইব, প্রবাসীদের জীবনে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু গল্প থাকে, আপনার জীবনেও নিশ্চয়ই আছে। আপনার প্রবাস জীবনটা কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে জর্ডানে বসবাস করছি, প্রায় 20 বছরের কাছাকাছি, কম বেশি একটু হবে এরকম। আমি যখন 2006 সালে জর্ডানে যাই, আমার উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন থাকে যে একসময় না একসময় ইউরোপে যাবে। তো আমিও সেই স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি। তখন আমি জর্ডানে যাই। যাওয়ার পরে আমাকে যারা নিয়ে গিয়েছিল তারা আমাকে একটা মরুভূমির মধ্যে প্রায় ছেড়ে দিয়েছিল। তো সেখানে কষ্ট করে 3 মাসের মতো কাছাকাছি সময় আমি সেখানে ছিলাম। ভাবছিলাম যে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব। তো হয়তো আমার কপাল লাকি এবং আমি হয়তো খুব ভালো একটা অবস্থায় আল্লাহ আমাকে নেবে, সেজন্য আমি মরুভূমি থেকে আমি চলে গিয়েছিলাম জর্ডানের রাজধানী এটা আম্মানে, সেখানে চলে গিয়েছিলাম। আমি তখন খুব একটা বাঙালি তখন দেখিনি, অন্তত 2-4 দিন 5 দিনের মধ্যে কোনো বাংলাদেশি আমার চোখে পড়েনি। তো সেখানে গিয়েছিলাম, ধীরে সুস্থে আমি বাংলাদেশি প্রবাসীদের খবর পাই এবং এক বাংলাদেশির মাধ্যমে আমি জর্ডানের রয়্যাল ফ্যামিলি যেটা রাজপরিবার, সেখানে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আমি জর্ডান রাজপরিবারের একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে এখন পর্যন্ত আমি সেখানে কাজ করছি। আচ্ছা, আপনি কি এই ফ্যাশন ডিজাইন কি বাংলাদেশ থেকেই এই কাজটা শিখে গেছিলেন? জি, আমি ফ্যাশন ডিজাইনের আমার অভিজ্ঞতা আছে, যে বাংলাদেশেও আমি ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত ছিলাম। আমি বাইরেও মুম্বাইতেও আমি ফ্যাশন ডিজাইনের সাথে আমার মোটামুটি একটা ইয়ে ছিল। বাহ, চমৎকার। আচ্ছা, আমরা সোহেল চৌধুরীর কাছেও জানতে চাইব যে আপনার প্রবাস জীবনের শুরুর গল্পটা এবং এখন কি করছেন। যখন 2004 সালে জর্ডানে যাই, তখন আসলেই তেমন কোনো বাঙালি ছিল না, মানে খুবই কম সংখ্যায় অনেক কম, সংখ্যায় অনেকই কম। তখন আমি যখন জর্ডানে গিয়ে পৌঁছাই, তখন দেখি যে আসলেই কাজের অবস্থা তেমন একটা ভালো না। যেমন লিটন ভাই বলল যে 4-5 দিন কোনো বাঙালিদের কোনো খোঁজখবর নেই। আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমি খোঁজ পাইছি, পাইলেও ওরকম মানে সাহায্য সহযোগিতা আমি কারো কাছ থেকে পাইনি। তারপর আমি 1.5 মাস বসেছিলাম, ঠিক আছে, খাবারের একটু সমস্যা হতো, মানে অনেক দিক দিয়ে অনেক কিছু সমস্যা হতো, যেহেতু আমাদের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতোই। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে গেছি, ঠিক আছে, আমাদের মাস শেষে আবার ফ্যামিলির চিন্তাও করতে হয়। তখন আরেকজন বাঙালি ভাই উনি বলল যে একটা কাজ আছে, তুমি কাজে যাবা কিনা? আমি বললাম যে ভাই যাব। তখন আমি গিয়ে এই ওনার মতে আমি ইন্টারভিউ দেই যে দ্য হিউম্যান সেন্টার ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার, যেটা কি এনজিও, এটা এনজিও, এটা তখন ওটা নিয়ন্ত্রণ করতো আপনার ওয়েসপা, ওটা ইংল্যান্ড সংস্থা, ওটা নিয়ন্ত্রণ করতো।
তখন আমি 1 মাস ওখানে, ওরা আমাকে 1 মাস দেখে, দেখার পরে ওরা বলে যে না তোমাকে দিয়ে হবে। যেহেতু আমার পুরনো কোনো অভিজ্ঞতা অ্যানিমাল সম্বন্ধে নেই বা রেস্কিউ সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই, তখন ওরা বলে যে না তোমাকে আমার দরকার। সেই থেকেই আমি এখন পর্যন্ত প্রায় 21-22 বছর ওদের সাথেই আছি। তারপরে ওনারা আবার আমাকে অনেকই মানে সাহায্য সহযোগিতা করেছেন। আমার ফ্যামিলিও ওখানে ছিল, আমার ওয়াইফ, আমার ছেলের জন্ম ওই দেশেই, ঠিক আছে। তারপরে ওরা আবার আসছে, করোনার আগে ওরা চলে আসছে। জর্ডানে এমনিতে এখন খান মোহাম্মদ লিটন কি পরিমাণ বাংলাদেশি আছে? জর্ডানে এই মুহূর্তে প্রায় 2 লাখের কাছাকাছি প্রবাসী আছেন। তবে মোর দ্যান বেশিরভাগই হচ্ছে আমাদের নারী সদস্য যারা গার্মেন্টসে আছেন এবং বাসাবাড়িতে আছেন। তারা খুবই ভালো আছেন আমার মতে। আমি যতটুকু জানি জর্ডান সম্বন্ধে, যেহেতু আমি লং টাইম সেখানে আছি, জর্ডানের প্রবাসীরা খুবই ভালো আছে, মেয়েরা খুব ভালো আছে প্রবাসীরা সেখানে অন্যান্য দেশের তুলনায় মধ্যপ্রাচ্যের। জর্ডানে পোশাক কারখানা ব্যাপক সমৃদ্ধি অর্জন করছে এবং সেখানে বাংলাদেশিরাই বলা যায় কর্মী হিসাবে বেশি আছেন। গার্মেন্টসে অনেক আমাদের বোনেরা কাজ করতেছেন, অনেক সেফলি কাজ করতেছেন। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে ওই জিনিসটা, যে গার্মেন্টস কর্মী যারা যাচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু একটা প্রসেস আছে, অনেক কম খরচে কিন্তু এই দেশ থেকে যেতে পারে। কিন্তু যেই দালালগুলো আছে বাংলাদেশে, যেই দালালগুলো আছে, ঠিক আছে, ওদের থেকে কিন্তু অনেক পয়সা নেয়। আচ্ছা, অনেক পয়সা নেয়, যার কারণে ওরা মনে করেন একটু স্ট্রাগলে চলে যায়, ঠিক আছে। যার কারণে দেখা গেছে গার্মেন্টসের বেতন আর আপনার অন্যান্য ফ্যাক্টরির বা বাহিরের বেতন এক হয় না, ঠিক আছে। যার কারণে ওরা কিন্তু, আমি কিছু সংখ্যক, আমি সবাইকে বলবো না, কিছু সংখ্যক আপুরা চিন্তা করতেছে যে ঠিক আছে আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আসছি বিদেশে, আমি 3-4 লাখ টাকা দিয়ে আসছি। আসলে কিন্তু ওটা না, সরকারি ফি কিন্তু অনেক কম, লাখেরও নিচে ফ্রিভাবে যেতে পারে, ঠিক আছে। কিন্তু কিছু দালালের কারণে ওরা কিন্তু ওটা যেতে পারতেছে না। 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যখন একটা মহিলা বিদেশে যায় বা আমার বোনেরা যখন বিদেশ যায়, তখন কিন্তু ওনারা চিন্তা করে যে ঠিক আছে আমি বৈধভাবে তো আমি ওই টাকা 2 বছরও মানে ইনকাম করতে পারতেছি না, ঠিক আছে। তখন ওরা একটু মানে ওইখান থেকে একটু সেপারেশন হওয়ার চিন্তা ভাবনা করে, ঠিক আছে। যার কারণে একটু অবৈধর সংখ্যাটাও একটু মানে বৃদ্ধি পায়, ঠিক আছে। আসলে কিন্তু ওটা কিন্তু দোষ কিন্তু আমাদের আপুদের না, ওটা দোষ কিন্তু অ্যাকচুয়ালি দালালের। বলছিলেন যে দালাল চক্রের মাধ্যমে আমাদের নারী কর্মীরা অনেক টাকা পয়সা খরচ করে জর্ডানে গেছেন। তারা তাদের 2 বছরে হয়তো সেই যাবার খরচটা উঠাতে পারবে না বলে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন এবং অবৈধ হয়ে যাচ্ছেন। এই বিষয়ে আমি দুজনেই যেহেতু জর্ডানে থাকেন, খান মোহাম্মদ লিটনের কাছে জানতে চাইব যে অন্যান্য দেশে মধ্যপ্রাচ্যে যেমন অবৈধ হলে কাগজপত্রবিহীন তাদের উপর যে স্ট্রিম রোলার চালানো হয়, তাদেরকে গ্রেপ্তার বা জেল জরিমানা, এই ব্যাপারে জর্ডানের আইন কি বলে বা কতটুকু আমাদের বাংলাদেশি কর্মীরা সুযোগ সুবিধা পাচ্ছে? আসলে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র দেশগুলোতে প্রায় কানুন কিন্তু একই আইন কানুন সব দেশেই। যদি কেউ নারী কর্মীদের এটা আসলে মাথায় রাখা উচিত, এবং আমাদের প্রত্যেকটা কর্মীকে যারা প্রবাসে যায়, বিশেষ করে যদি তারা কাজ শিখে যায়, তাহলে কিন্তু তাদের জন্য বিভিন্ন সুবিধা আছে। আর নারী কর্মীরা কিন্তু গৃহস্থলের যে কাজগুলো আছে সেগুলো করে স্বাভাবিকত, সেখানে তারা হয়রানির শিকার হয়। তখন একসময় দেখা গেল তারা এটা শিকার হতে হতে একসময় বিরক্ত হয়ে তারা ওই বাসা থেকে বেরিয়ে ভেগে যায়, খোঁজ করে কোথাও কোনো বাংলাদেশি আছে কিনা সেখানে গিয়ে তারা উঠে, এবং কোনো কাগজপাতি ছাড়া তারা টুকটাক কাজ করে। একসময় পুলিশে যখন ধরা খায়, পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে, তখন পুলিশ তাদেরকে জেলখানায় দিয়ে দেয়। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সব দেশে একই। জর্ডানের যে আইন বলে সেখানে 1 থেকে 1.5 মাস বা কোনো ক্ষেত্রে আরও কম এর মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের। কিন্তু বাংলাদেশের যে দূতাবাস রয়েছে জর্ডানে, সেই দূতাবাসের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত আসে, এবং যে কোম্পানিগুলো তাদেরকে নিয়োগ দেয় বা যারা নিয়ে যায় জর্ডানে, তারা সেক্ষেত্রে টিকিটের পয়সা দেয়। যদি সেক্ষেত্রে টিকিটের পয়সা না দেয় কোনো ক্ষেত্রে, সেটা বাংলাদেশ দূতাবাস বহন করে টাকাটা, এবং তারা তাদেরকে বাংলাদেশে প্রেরণ করে। আমাদের তো সবসময় একটা টার্গেট থাকে যে সরকারের বলেন বা আমরাও চাই মন থেকে যে আমাদের অধিক সংখ্যক প্রবাসী জর্ডানে যাক। তো জর্ডানে যদি আরও অধিক সংখ্যক প্রবাসী সেখানে আমরা পাঠাতে চাই, সে ব্যাপারে আপনার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে ঠিক আছে, ওটা কূটনৈতিকভাবে ঠিক আছে, ওগুলাকে একটু মানে আমি যতটুকু জানি যে ঠিক আছে এখন বর্তমানে কূটনৈতিক সম্পর্ক জর্ডানের সাথে বাংলাদেশের ভালো,
ভালো ভালো। যেহেতু আমি কয়েকদিন আগেও মানে আমি যখন ফার্মেসিতে গেলাম ওষুধ কিনতে, ঠিক আছে, যেহেতু আমি মনে করেন ওই যে বললাম যে আমি হিউম্যান সোসাইটিতে কাজ করি, ঠিক আছে, যেহেতু আমি একজন ডাক্তারের টেকনিশিয়ানও, মানে অ্যানিম্যাল টেকনিশিয়ানও, ঠিক আছে, তখন আমি যখন ফার্মেসিতে ওষুধ কিনতে গেলাম তারপরে ওটার পিছনেও লেখা আছে মেড ইন বাংলাদেশ। তখন এটা আমার আসলেই খুবই খুবই গর্বের বিষয়, ঠিক আছে। তখন এই জিনিসটা কূটনৈতিকভাবে ওনাদেরকে একটু সমাধান করতে হবে, যে কারণ ওই দেশে এখন আমার জানা মতে জর্ডানে তো সরকারিভাবে ছাড়া তো সুযোগ নেই যাবার, ওএসএল-এর মাধ্যমে। হ্যাঁ, না আছে, অনেক ফ্যাক্টরি হচ্ছে, অনেক আপনার মাজরা বলে যেই মানে কৃষি কাজে, ঠিক আছে, ওটা বেসরকারিভাবে যাচ্ছে। হ্যাঁ, না ওটা মনে করেন মাজরার বিষয় এখন মনে করেন যে খোলা নেই, ঠিক আছে। কৃষিকাজের বিষয় এখনো মানে খোলা ছিল, মাঝখান দিয়ে আবার বন্ধ হয়ে গেছে, যেহেতু ওইখানে মনে করেন আপনার আমার যতটুক মানে অভিজ্ঞতা, ঠিক আছে, ওই জিনিসগুলো কিন্তু আপনাদের যে পাকিস্তানিদের আন্ডারে চলে গেছে, কারণ আমি যত ঘুরি, ঠিক আছে। যাই হোক, আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে আমরা, শেষ প্রান্তে খুবই সংক্ষেপে খান মোহাম্মদ লিটন, আপনার কাছে জানতে চাইব যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি, বা প্রবাস জীবন নিয়ে ব্যক্তিগত খুব সংক্ষেপে যদি একটু ধারণা দেন। সুন্দর একটা স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের সবার প্রত্যাশা, এবং প্রবাসীদের এই প্রত্যাশাটা কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে তাদের থেকে কিন্তু বহুগুণ বেশি, কারণ প্রবাসীরা সেখানে একা থাকে এবং কোনো ফ্যামিলির সদস্য সেখানে থাকে না, বেশিরভাগই প্রবাসী কিন্তু একাই প্রবাস করে। তো আমরা সেই প্রবাসীদের পক্ষ থেকে এটাই মানে আমরা বলবো যে আমাদের প্রত্যাশা, আমরা যেই রেমিটেন্স পাঠাই সেটা যাতে সুন্দর জায়গায় কাজে লাগে, প্রবাসীরা এটাতে অনেক হ্যাপি হবে, এবং তাদের যে অধিকার, সুষ্ঠু যে অধিকার বা যে তারা যেটা পাবে, যেমন এয়ারপোর্টের এই জিনিসটা যদি তারা সবসময় সুন্দর একটা ব্যবহার করে, এবং ভিসার ক্ষেত্রে যাতে অনেক কমে আসে, মানে যে ভিসার যে কস্ট সেটা অনেক কমে আসে, তাহলে খুব নিচের যে ফ্যামিলিগুলো আমাদের দেশ গ্রামে তারা কিন্তু বিদেশ যেতে পারবে। 4-5 লাখ টাকা তো খুব অনেক বেশি টাকা, অনেক সময় কেউ যাইতে পারে না। আর এই মুহূর্তে জর্ডানের একজন ছেলের ভিসা কিন্তু প্রায় 8 লাখ টাকা খরচ পড়ে, তো যাইতে পারবে না। প্রবাসী এবং যারা বসবাস করছেন সবার স্বপ্ন একটাই, স্বনির্ভর বাংলাদেশ, এবং রেমিটেন্স পাঠিয়ে যেই দেশকে উন্নতি করছে এটা যাতে সুন্দরভাবে কাজে লাগে। একই প্রশ্ন সোহেল চৌধুরীর কাছে, যে আপনার আগামীর বাংলাদেশ কেমন দেখার ইচ্ছা এবং আপনার ব্যক্তিগত স্বপ্ন, খুবই সংক্ষেপে। আমরা যারা রেমিটেন্স পাঠাই, ঠিক আছে, ওই রেমিটেন্সটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় ইউজ করা হয়, অন্তত পক্ষে আমাদেরকে এয়ারপোর্টে যেন হয়রানিটা বিশেষ করে না করা হয়। তার জন্য দুজনকেই আমরা প্রবাস মেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিটিপিকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দু, আমরা যখন প্রবাসীদের সঙ্গে কথা বলি, অতীতেও দেখেছি তাদের অনেক সমস্যা নিয়ে তারা আমাদের সামনে তুলে ধরেন, আমরা যেন সরকার মহোদয়ের কাছে এটা পেশ করি যে তাদের সমস্যাগুলো যেন আগামীতে আরও কমে আসে। বিশেষ করে এয়ারপোর্টে তাদের যে বিড়ম্বনা, এটা তারা সবসময় দাবি জানিয়ে আসেন। তাদের বিদেশে দালাল চক্রের মাধ্যমে যে অধিক টাকায় সেখানে প্রেরণ করা হয় কর্মীদের, তারা টাকা উঠাতে পারেন না, বিপদে পড়েন, এসব বিষয় তারা প্রতিনিয়তই বলে থাকেন। আমরাও সবসময় আশা করব যে আমাদের দেশের সরকার আরও বেশি এদিকে সুদৃষ্টি দেবেন। দর্শকবৃন্দু, আপনারা ইতিমধ্যে প্রায় সবাই জেনে গেছেন, প্রবাসীরা যে যেখানেই থাকুক সেই সব দেশে তারা গড়ে তুলেছেন নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, এবং এই সংগঠনগুলোর মাধ্যমে তারা নিজেরা যেমন ভালো থাকবার চেষ্টা করেন, তেমনি নানা ধরনের প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। যারা অনগ্রসর প্রবাসী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন, সেই লক্ষ্যেই তারা গড়ে তুলেছেন এইসব সামাজিক সাংস্কৃতিক সংগঠন। চলুন আমরা এখন জেনে আসি একটি প্রতিবেদনের মাধ্যমে কয়েকটি দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা সংস্কৃতি, সমাজসেবা ও কমিউনিটি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। প্রবাস জীবনের নানা ব্যস্ততার মধ্যেও তারা নিজের শেকড় ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছেন নানা উদ্যোগের মাধ্যমে। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের খবরাখবর। সম্প্রতি অনুষ্ঠিত রিয়াদ সিজনের 4 দিনব্যাপী বাংলাদেশি কালচারাল ইভেন্টে সঙ্গীত, নৃত্য, লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্পকলার মনোমুগ্ধকর পরিবেশনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার টিম দর্শকদের মুগ্ধ করে।
2024 সালে তাদের সফল সাংস্কৃতিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে 2025 সালে সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়া দলটিকে বিশেষ আমন্ত্রণ জানায়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। লন্ডনের বাংলাদেশ প্রেস ক্লাবে পলিসি ফর গুড গভর্নেন্স ইউকের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার অর্থাৎ 14 নভেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পলিসি ফর গুড গভর্নেন্সের কোঅর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় প্যানেলে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান, ব্যারিস্টার মেহনাজ মান্নান, শাকির হোসাইন, নাসির আহমেদ শাহিন ও নাজমুল হুদা সাগর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব তোহা, ব্যারিস্টার কানিস ফাতেমা, ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ সহ বহু রাজনৈতিক, আইনজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা। বক্তারা নির্বাচন কমিশনের প্রতি ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া সহজ করতে আহ্বান জানান। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রাণঘাতী সাগর পথ এখনও বেছে নিচ্ছেন বহু বাংলাদেশি। 15 নভেম্বরের নৌকাডুবিতে 26 বাংলাদেশির মধ্যে 4 জনের লাশ উদ্ধার হয়। IOM জানায়, 2024 সালে লিবিয়া হয়ে 11,000-এর বেশি বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। সাগরে ডুবে মারা গেছেন 3 শতাধিক অভিবাসী, যার উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি। ফ্রন্টেক্স জানায়, শুধু অক্টোবর মাসেই 7,668 অবৈধ অভিবাসী ইতালিতে প্রবেশ করেন, যাদের বড় অংশ বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝুঁকিপূর্ণ পথ ব্যক্তিগত জীবন ও ইউরোপে বাংলাদেশিদের সামগ্রিক ভাবমূর্তি দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি মানামার নাইলা আল নাশমি ইভেন্টস হলে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে মোবাইল কনসুলার ক্যাম্প। এ ক্যাম্পে পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ভিসা সংশোধন, স্বাস্থ্য পরামর্শ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও অংশ নেন। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার নিজে উপস্থিত থেকে প্রবাসীদের অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন। দূতাবাস জানায়, বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য এলাকাতেও এই সেবা পর্যায়ক্রমে চালু থাকবে। ফ্রান্সের প্যারিসে লা ক্যামেলিয়ন হলে টেট দু বেঙ্গল অ্যাসোসিয়েশন ফ্রান্সকৃতি মাল্টিডাইমেনশন ও তেরা অঙ্কগ্নিতার আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলার মাটির উৎসব। উৎসবে প্রদর্শিত হয় কালার অফ ফ্রিডম, বাংলাদেশ নেসান্স দ্য দ্রাপ্পো, বনবিব্বি লা ফাম দা লা ফোরে, ল শাও দে ফু, মন পবনের নাও, দ্য 71 ওয়ার ইন দ্য আইজ অফ পাকিস্তানিজ এবং রেভ দ্য আনাস্তা। সঙ্গীত পরিবেশন করেন শর্মিলা রায়, পবন দাস বাউল, মৌসুমী চক্রবর্তী ও আরিফ রানা। কীর্তনে ছিলেন দেবনীলা ঘোষ ও তবলায় অনুভব চ্যাটার্জি। আবৃত্তি করেন অর্পিতা রায়, জেরেমি কদ্রোঁ, আবু বকর আল আমিন, নিনা কাবানো ও জান্নাতুল নাইম প্রীতি। মঞ্চ অভিনেতা শোয়েব মোজাম্মেল জানান, এ আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন দেশে প্রবাসীদের এসব অংশগ্রহণ শুধু তাদের ঐক্য নয়, দেশের সঙ্গে তাদের গভীর সম্পর্কও তুলে ধরে। প্রবাসীদের এ ধরনের কাজে বাংলাদেশ এখনও সমৃদ্ধভাবে বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে। প্রবাসী ভাই বোনদের জন্য বলছি, যারা আমাদের সঙ্গে এখন যোগাযোগ করতে চান, খুব সহজেই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ইমেল অ্যাড্রেস probashmela@yahoo.com। এসব নিয়েই সাজানো ছিল আজকের প্রবাস মেলার আয়োজন। আমরা আগামীতে আরও চেষ্টা করব নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি বা নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। প্রবাস মেলা।